রাহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমি বাংলা বিষয়ে যে ধারাবাহিক বানানের যে সতর্কতা, বানান সতর্কতা সেটা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ বিগত পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, প্রাথমিক শিক্ষক নিয়োগ, গভর্নমেন্ট হাই স্কুলে নিয়োগ, নিবন্ধন, বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় এখানে বানান থেকে একটি না একটি প্রশ্ন এসেই থাকে, একাধিক প্রশ্ন আসে। আমি সেই বানানের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে দুইটি বর্ণের বানান দেখাবো, যে বানানগুলো গুরুত্বপূর্ণ এবং কোন নিয়মে সংগঠিত হয়েছে। অনেক সময় এখান থেকে কোন নিয়মে হয়েছে, সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, এগুলো থেকেও প্রশ্ন আসে। আমি আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা উপকৃত হবেন এবং শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে আমি কোন দুটি বর্ণের বানান দেখাবো সেটা একটু দেখে নিই। আজকে আমি দেখাতে চাচ্ছি ধ, দন্তান্ন। এই দুটি বর্ণ দিয়ে বেশ কিছু বানান রয়েছে, বিশেষ করে দন্তান্ন দিয়ে যে বানানগুলো রয়েছে সেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। আমি সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি ধ দিয়ে দেখাচ্ছি। দেখেন, ধনাঢ্য। ধনাঢ্য মানে ধনী ব্যক্তি, তাহলে সেই ধনী ধনাঢ্য বানানে এটা হবে। তারপর দেখেন ধ্বনি, একটা হচ্ছে ধ্বনি, আরেকটা হচ্ছে এই ধ্বনি। দেখেন এই ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, তাহলে যেখানে সাউন্ড বা আওয়াজ বোঝাবে তখন আমরা এই ধ্বনি দেবো। ধ্বনি বর্ণ যেমন আছে সেটা। আর এই ধ্বনি মানে হচ্ছে বড় লোক, ঠিক আছে, সেটা হচ্ছে যাদের টাকা পয়সা বেশি সেই ধ্বনি। এই জন্য খেয়াল রাখবো এখানে যেন রস্যিকার না হয়ে যায়, এখানে দীর্ঘিকার না হয়ে যায়, ঠিক আছে। আবার এখানে বকলা আছে, এটাও খেয়াল করব। তাহলে আওয়াজ যে ধ্বনি সেটা হচ্ছে এটা বানান, আর যেটা বড় লোক বা টাকা পয়সাওয়ালা ব্যক্তি সেই ধ্বনি বানানটা এরকম হবে। তারপরে দেখেন ধনুর্বাণ। ধনুর্বাণ, এই বানে মধ্যাহ্ন হবে, বান, ঠিক আছে। ধনুর্বাণ বানানটা খেয়াল রাখবেন। ধুরন্ধর, আমরা যদি এই জায়গা মধ্যাহ্ন দিয়ে দিই, মাত্রাটা যদি এরকম থাকে তাহলে কিন্তু ভুল হবে, তাহলে এটা দন্তান্ন হবে। ধুরন্ধর ব্যক্তি মানে চালাক ব্যক্তি, ঠিক আছে। তারপরে দেখেন ধূসর। ধূসর মানে মেটে রং, ঠিক আছে, এরকম। তারপরে দেখেন ধূর্ত, আমরা যথাযথ চিহ্নগুলো বেসানোর চেষ্টা করব, ঠিক আছে। দীর্ঘকার, এখানে দীর্ঘকার। তারপরে দেখেন ধ্বংস, বানানটা খেয়াল রাখবো। ধর নিচে বফলা আছে, ঠিক আছে। ধোঁয়াশা, এই যে ধোঁয়াশা, ধর উপরে চন্দ্রবিন্দু হবে, এই চন্দ্রবিন্দুটা ধর উপরে হবে, ঠিক আছে। ধোঁয়াশা, ধোঁয়া অর্থাৎ চন্দ্রবিন্দু আছে। তারপরে আরো কিছু বানান রয়েছে, যেমন দেখেন ধরণী। ধরণী মানে পৃথিবী, তারপরে এটা মধ্যাহ্ন দীর্ঘিকার আছে। ধর্মান্ধ, এই যে দন্তন্বয় ধ, আমি মাত্রাটা পুরোটা দেব। যদি এরকম দি মাত্রা তাহলে মূর্ধন্য বোঝাবে, মূর্ধন্য কিন্তু হবে না, ঠিক আছে, এখানে দন্তন্য হবে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। তারপরে দেখেন ধীবর। ধীবর জেলেদের বলে ধীবর। তারপরে দেখেন ধূর্যটি। ধূর্যটি, ঠিক আছে, দেবতার নাম ধূর্যটি। তারপরে দেখেন ধ্বজা। এই ধ্বজা মানে হচ্ছে পতাকা। ধ্বজা মানে পতাকা, এই বানানটা নিশান বা পতাকা। ধ্বজা, ধর নিচে ব ফলা আছে। তারপর আমি ধ্বনি এগুলো দেখিয়েছি। তাহলে আরেকটা বানান দেখেন ধনুষ্টঙ্কার। এই বানানটা আমাদের ভুল যেতে পারে, ধনুষ্টঙ্কার। এটা আবার সন্ধিগঠিত একটি শব্দ। এবং ধনুষ্টঙ্কার বানানটা কিভাবে হয়েছে আমি দেখি। দেখেন বিসর্গের পরে যদি ট বা ঠ থাকে তাহলে হয় মূর্ধন্য স। তাহলে দেখেন এটা যদি আমি ভাঙি, সন্ধি করি, ধ্বনি যোগ টঙ্কার। তারপর দেখেন, তাহলে এই যে বিসর্গ, বিসর্গের পরে ট বা ঠ, বিসর্গ সন্ধি, এই বিসর্গ সন্ধিটা কেন মূর্ধন্য স হয়েছে এই নিয়মে। বিসর্গের পর দ্বিতীয় অংশে যদি ট বা ঠ থাকে তাহলে মূর্ধন্য স হয়। আর বিসর্গের পরে যদি চ বা ছ থাকে তাহলে তালব্য স হয়। বিসর্গের পরে ত বা থ থাকলে দন্ত স হয়। তাহলে এগুলো হচ্ছে সন্ধির নিয়ম। আমি সন্ধির উপর আলাদা টিউটোরিয়াল করব, সেগুলো আপনারা দেখবেন। আশা করি সবাই উপকৃত হচ্ছেন। এখন ন বর্ণের বানানগুলো আমি দেখাচ্ছি একটু। যেমন দেখেন নকশি, আমরা বলি নকশি কাঁথা। এই নকশির উপরে চন্দ্রবিন্দু অনেকে দিয়ে থাকে, কিন্তু কাঁথার উপর চন্দ্রবিন্দু, তাহলে নকশি রস্যিকার এবং চন্দ্রবিন্দু নাই, এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন নগণ্য, সামান্য বা নগণ্য ব্যক্তিকে এই শেষে মূর্ধন্য এবং জফলা হবে। তারপরে দেখেন নথি, ইংরেজিতে বলে ফাইল। আমরা যদি দীর্ঘিকার দিই তাহলে বানানগুলো ভুল যাবে, এই জন্যই খেয়াল রাখতে হবে। নপুংসক, অর্থাৎ উভয় লিঙ্গকে বলে, পুরুষ না স্ত্রী না, উভয় লিঙ্গকে বলে নপুংসক।
নপুংসক, ঠিক আছে, নপুংসক। তারপরে দেখেন নবরা, নবরা, নবরা মানে কি? যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে, এক কথায় প্রকাশের মধ্যে আছে যে নারীর সম্প্রতি বিয়ে হচ্ছে নবরা, আর যে নারীর বিয়ে হয়নি তাকে বলে অনুরা। এই জন্য বানানটা খেয়াল রাখবেন। নমশূদ্র, নমশূদ্র, হিন্দুদের মধ্যে নমশূদ্র একটা জাতি আছে, সেই জাতিকে নমশূদ্র এভাবে বানানটা হবে। তারপর দেখেন নমস্কার, দেখেন নমস্কারে দন্তস্ব, এটা একটা নিয়ম পড়ছে, আমি দেখাচ্ছি। এটাও একটা কি সন্ধির নিয়ম পড়ছে। হয় নমযোগকার, ঠিক আছে। সন্ধিতে একটা নিয়ম আছে, অ অথবা আ এর সাথে বিসর্গ আর দ্বিতীয় অংশে যদি ক বা খ থাকে তাহলে উজিগালটো কি হয়? এই বিসর্গের জায়গায় হয় দন্তস্ব। তাহলে দেখেন নমতে এই মর সাথে অ আছে, এর সাথে বিসর্গ আছে, আমরা বলছি অ অথবা আ এর সাথে যে কোনোটার সাথে বিসর্গ থাকবে। তাহলে অ এর সাথে বিসর্গ আছে, দ্বিতীয় অংশে ক আছে, ইজিকাল টু দন্তেস্ব হয়েছে, তাহলে নমস্কার বানানে দন্তস্ব হয়েছে, ঠিক আছে। পুরস্কার এই বানানে হবে, তিরস্কার হবে। তাহলে এই তিরস্কার শব্দটা আবার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে, আপনারা সেটাও খেয়াল করবেন। এগুলো বিসর্গ সন্ধি। নাট্টা ভি নয়, নাট্টা ভিনয়, নাট্য যোগ অভিনয় একসাথে হয় নাট্য অভিনয়। তারপর নাতিশীতোষ্ণ, তাহলে নাতিশীতোষ্ণ বানানটা এভাবে লিখতে হবে আমাদের। তারপরে নিঃশব্দ বিসর্গ দিয়ে, নিঃশব্দ, নিঃস্ব বানান এগুলো বিসর্গ দিয়ে লিখতে হবে। নিগুড়, নিগুড় মানে হচ্ছে তত্ত্বকথা, নিগুড়, ঠিক আছে। নিগৃহীত, নিগৃহীত, এরকম। নিদাগ, আমরা যদি এখানে গ দিই তাহলে কিন্তু ভুল হবে। এই নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকালকে নিদাগ বলা হয়, অর্থাৎ একেবারে পুড়ে যায় যারা, গ্রীষ্মকালে তো গরম পড়ে, গরমে মাটি চৌচির হয়ে যায় পুড়ে, সেটাকে বলে নিদাগ। এটা একটা উপসর্গ গঠিত শব্দ, নি একটা উপসর্গ, সেই নিদাগ অত্যন্ত পুড়িয়ে গেছে এমনকে বলা হয় নিদাগ, অর্থাৎ গ্রীষ্মকালকে নিদাগ বলা হয়। তাহলে এটা বানানটা খেয়াল রাখবো আমরা, ঠিক আছে। উপসর্গেও এই বানানটা রয়েছে। তারপরে দেখেন নিপীড়ন অথবা নিপীড়ক, এই জায়গায় দীর্ঘিকার আমাদের ইনশিওর করতে হবে, দন্তন্য ইনশিওর করতে হবে। তারপরে দেখেন নিবারণ, আমরা বারবার বলছি রি রস্ব, নত্যবিধানে একটা নিয়ম আছে, রি রস্ব এই রর পরে মূর্ধন্য হয় যদি বানানটা তৎসম সংস্কৃত হয়ে থাকে। তারপরে দেখেন নিয়মাবলী, নিয়মাবলী, নিয়ম যোগ আবলী, সমস্ত আবলীতে, আবলী একটা বহুবচনবাচক শব্দ, এই আবলীতে রস্বীকার হবে। এখানে যদি দীর্ঘিকার দিই তাহলে ভুল যাবে। আমরা দেখেন বেশিরভাগ ক্ষেত্রে লেখার সময় আবলী, নিয়মাবলী, হ্যাঁ, এই বানানগুলো কিন্তু দীর্ঘিকার দিয়ে আসছে, তার মানে ভুল হচ্ছে, দীর্ঘিকার দিলে ভুল হবে। আবলী বানানটা খেয়াল করতে হবে, আবলীতে রস্বীকার, তাহলে আমার এর সাথে যেহেতু আবলী আছে এই জন্য এটাও রস্বীকার হবে, খেয়াল রাখতে হবে। নিরীহ, ঠিক আছে, আগে রস্বীকার পরে দীর্ঘিকার, এই নিরীহ বানানটাও পরীক্ষায় কিন্তু পরীক্ষায় আসতে পারে। নির্বাহ রস্বীকার হবে, ঠিক আছে। নির্বিঘ্ন, ঘর নিচে ন, নির্বিঘ্ন, বানানগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তারপরে দেখেন নির্ঝঞ্ঝাট, এর সাথে ইও তারপরে নিচে ঝ, নির্ঝঞ্ঝাট, অর্থাৎ ঝামেলা মুক্ত, এরকম বানানগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন আরো কিছু বানান আছে যে বানানগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন দেখেন নির্মাণ, নির্মাণ, সন্ধিতে একটি নিয়ম আছে, রি র এই স, এই তিনটা বর্ণের পরে স্বরবর্ণ, তারপরে ক বর্গের 5টি অথবা প বর্গের 5টি, তারপরে অন্তর্য মূর্ধন্য স, হ অন্তস্থ, হ্যাঁ, এর যে কোনোটি আসলে ইজিক্যাল টু কি হয়? মূর্ধন্য হয়, অর্থাৎ নত্যবিধানের একটি বড় নিয়ম, আমরা সেটা খেয়াল করব। অর্থাৎ এই যে বর্ণগুলো, এই বর্ণগুলো যে কোনো দুইটা যদি পাশাপাশি থাকে, আমি এর আগের একটা টিউটোরিয়ালে বলেছি, এই যে রি রস, এরপর স্বরবর্ণ 11টি, এরপর ক বর্গের 5টি, প বর্গের 5টি, অথবা এই 4টি, এইগুলো যে কোনোটা পাশাপাশি যদি দুইটা থাকে তার পরবর্তীটা মূর্ধন্য হবে। নির, দেখেন র, তারপরে ম, তারপরে আকাশ স্বরবর্ণ, তারপরে দেখেন পরবর্তী নটা মূর্ধন্য হয়েছে। এই দেখেন র আছে, প ফ ব ব ম, এর মধ্যে ম রয়েছে, আবার দেখেন স্বরবর্ণ, স্বরবর্ণও আছে, একাধিক পড়ছে, তারপরে মূর্ধন্য হয়েছে, ঠিক আছে। নির্মাণ বানান, এরকম বানানগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নির্ভুল, আমরা ভুলে অনেক সময় দীর্ঘকার দিই, তাহলে ভুল বানানো অনেক সময় ভুল হয়, বেশিরভাগই ভুল হয়, ভুল বানানে কিন্তু দীর্ঘকার হবে না, রস্যকার হবে। নির্ভুল, ভুল,
নিশ্চিহ্ন, দেখেন নিশ্চিহ্ন, নিশ্চিদ্র। ঠিক আছে, এই বানানগুলো আমি একটু দেখাচ্ছি কি নিয়মে পড়ছে। এগুলো সন্ধিগঠিত শব্দ এবং বিসর্গ সন্ধির মধ্যে আছে। দেখেন বিসর্গ সন্ধি বলছে বিসর্গর পরে যদি চ বা ছ আসে তাহলে দেখেন তালব্য স হয়। তাহলে আমি যদি এটা ভাঙি নিযোগ ছিদ্র, তাহলে দেখেন বিসর্গ, এই যে প্রথম অংশে বিসর্গ, দ্বিতীয় অংশে স ইজিকাল টু তালব্য স, এই যে তালব্য সটা এখানে হয়েছে, সেই একই নিয়ম এখানেও পড়ছে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এই বানানগুলো পরীক্ষা আসে। আমরা অনেক সময় তালব্য স দিনে নিশ্চিদ্র এরকম বানানগুলো ভুল করে ফেলি। নিষ্কর্মা, নিষ্কর্মা, দেখেন এটাও সন্ধিগঠিত শব্দ, নিযোগ কর্মা বা কর্ম। দেখেন ই বা উ এই দুটো বর্ণের সাথে বিসর্গ, তারপরে যদি ক অথবা প অথবা ফ আসে তাহলে ইজিকাল টু মূর্ধন্য স হয়। আমরা এর আগে দেখালাম কি দন্তস্বর নিয়ম, আর এখন দেখেন মূর্ধন্যস্বর নিয়ম। মূর্ধন্য স আসতে গেলে এখানে আমাকে এই দুটো বর্ণ আসবে, হ্রস্ব উ বা হ্রস্ব ই। এই ই বা উর সাথে বিসর্গ, দ্বিতীয় অংশে এই তিনটা বর্ণের একটা থাকবে। তাহলে দেখেন নির সাথে বিসর্গ আছে, দ্বিতীয় অংশে ক আছে, আমরা বলছি ক থাকতে পারে, প থাকতে পারে, ফ থাকতে পারে, তাহলে ইজিকাল টু কি হবে মূর্ধন্য স হবে। এই দেখেন মূর্ধন্য স, নিষ্কর্মা, আবিষ্কার, হ্যাঁ এই বানানগুলো এরকম হবে। ঠিক আছে, নিষ্পাপ, নিষ্কলুষ, এই বানানগুলো এরকম হবে। তাহলে নিষ্কলুষ, নিষ্কর্মা, নিষ্পাপ, নিষ্পাপ বানানটাও এরকম, তাহলে মূর্ধন্য স দিয়ে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে নিহিত, নিহিত বানান আমাদের এইভাবে লিখতে হবে, দুটাই কি রস্যিকার দিতে হবে। তারপরে দেখেন এই বানানটা আমাদের ভুল যায়, নীড় হচ্ছে পাখির বাসা, আর এই নীড় মানে হচ্ছে পানি। ঠিক আছে, এই দুটা বানানটা খেয়াল করতে হবে, বর্ণটা খেয়াল করতে হবে। নিশীথ, নিশীথে প্রথমে রস্যিকার পরে দীর্ঘিকার, নিশীথ, নিশীথিনী, হ্যাঁ এই বানানগুলো, অভিষেক, বিভীষিকা, পিপীলিকা, এরকম বানানগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে আগে কোনটা হবে পরে কোনটা হবে, আগে রস্যিকার পরে দীর্ঘিকার, নিশীথ, এটা ইনশিওর করতে হবে। তারপরে দেখেন নিরস, হ্যাঁ নিরোগ, এই বানানগুলো কেন হয়েছে আমরা একটু দেখতেছি। দেখেন এগুলোও কিন্তু বিসর্গ সন্ধি। দেখেন বিসর্গ সন্ধিতে একটি নিয়ম আছে, আমি আগে ভাঙি। দেখেন নিযোগ রস বলছে বিসর্গের সাথে যদি র এর সন্ধি হয় তাহলে পূর্ববর্তী যে স্বর, এই যে পূর্ববর্তী স্বর রস্যিকার ছিল, এটা দীর্ঘিকার হয়ে যাবে। তাহলে বিসর্গের সাথে র এর সন্ধি হলে পূর্ববর্তী স্বর অর্থাৎ পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘস্বরে পরিণত হবে। তাহলে দেখেন ভাঙার সময় রস্যিকার আছে, আমরা বানান লেখার সময় দীর্ঘিকার হয়ে যাচ্ছে, তাহলে এই রস্যিকারটা দীর্ঘিকারে পরিণত হবে। তাহলে নিরোগ বানানো তাই, নিযোগ রোগ, একই অবস্থা। তাহলে পূর্ববর্তী যে রস্যিকার থাকবে ওইটা বানানে দীর্ঘিকার হয়ে যাবে। ঠিক আছে, অথবা বানানে যদি দীর্ঘিকার থাকে আমাকে ভাঙার সময় রস্যিকার দিতে হবে। ঠিক আছে, যেহেতু যারা ব্যাকরণ তৈরি করেছেন তারা বানান থেকে অর্থাৎ এই ভাঙা থেকে নিয়মে গেছেন, আর আমাদের তো এটা ভেঙে দেওয়া থাকবে না, আমাদের মনে করেন এরকম থাকবে, তাহলে সন্ধি বিচ্ছেদ করতে হতে পারে অথবা সঠিক বানান লিখতে হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে বানানে যে দীর্ঘিকার থাকে ভাঙার সময় হ্রস্ব ইকার হবে, তাহলে এটা আমাদের খেয়াল করতে হবে। তারপরে দেখেন নিরিশংস, খেয়াল করেন ন্যাক্কারজনক, আমরা অনেক সময় উমৈক দিয়ে দিই ন্যাক্কারজনক, এটা কিন্তু ভুল, ন্যাক্কারজনক হবে। ঠিক আছে, কোনো খারাপ ঘটনা ঘটলে আমরা বলি ন্যাক্কারজনক ঘটনা, আসলে ন্যাক্কার হবে, ন্যাক্কার, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখেন ন্যূনতম, এই বানানটা পরীক্ষায় অনেকবার আসে। ন্যূনতম, প্রথমে দীর্ঘকার, এই নর সাথে জ ফলা, আমরা এরকম দিয়ে থাকি ন্যূনতম। দেখেন এটা কিন্তু ভুল, ন্যূনতম, ন্যূনতম মানে কমপক্ষে, এই বানানগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে নিরবচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন, আমরা নিরবচ্ছিন্ন নিরা দিয়ে দিই, হ্যাঁ নিরবচ্ছিন্ন, তাহলে হবে না, নিরবচ্ছিন্ন। নিরঙ্কুশ, নিরঙ্কুশ, বানানটা খেয়াল রাখতে হবে। এই জাতীয় বানানগুলো নিঃশর্ত, নিঃশর্ত মুক্তি চাই, এরকম আমরা বলে থাকি। তারপর আরো দেখেন দুই একটা বানান আছে, নির্ঘণ্ট,
এই যে ট বর্গীয় ধ্বনির সাথে যদি যুক্ত বর্ণ হয়, বানানটা যদি ইংরেজি না হয়, বিদেশি না হয়, তৎসম বা সংস্কৃত হয়, তাহলে মূর্ধন্য হবে। নির্ঘণ্ট